জ্যাক এগিয়ে এসে বুক টান করে দাঁড়িয়ে বলল। সারফরাজ তার ভয়ানক চোখজোড়া দিয়ে ছেলেটিকে একবার দেখল। উচ্চতায় তার সমানে সমান। এরপর ছেলেটির চোখে চোখ রেখেই পায়ে গুলি বসিয়ে দিল। গুলি খেয়ে মুহূর্তেই মাটিতে বসে পড়ল জ্যাকব। এরপর ছো মেরে পাশে অবস্থিত ছেলের থেকে কুংফু চেইন কেড়ে নিয়ে কেউ কিছু বুঝে উঠবার আগেই জ্যাকবের গলায় পেঁচিয়ে ঘাড়ে উঠে বসল সারফরাজ। এরপর শক্ত করে দুই প্রান্ত থেকে সেই চেইন টেনে ধরে শুধালো। Who's your dad? ছেলেগুলো ভ্যাবাচেকা খেয়ে জ্যাকবের বিকৃত মুখপানে তাকিয়ে রইল। দলনেতাহীন তাদের মূল্য নেই। জ্যাকব মারা গেলে অন্য গ্যাংয়ের ছেলে এসে এখনই পিষে ফেলবে তাদের। এদিকে সারফরাজের নিষ্ঠুর হাতের পিষ্টনে জ্যাকবের জিভ বেরিয়ে এলো। সারফরাজ আবারও ধমকে উঠল। Who is your dad? ছেলেগুলো কম্পিত হাতে নিজেদের হাতিয়ার তাক করে বলে উঠল। ইতোমধ্যে সারফরাজ বুঝে গিয়েছে দলনেতা এদের প্রাণ ভোমরা। আর এখানে বেঁচে থাকতে হলে আধিপত্য বিস্তার করে মানুষের মনে ত্রাস সৃষ্টি করেই টিকতে হবে। নিজের বুদ্ধি আর টিকে থাকবার সংগ্রাম চিন্তা করে বাজ বিচারহীন জ্যাকবের মাথায় গুলি করে ধমকে উঠল। Who is your dad? জ্যাকবের লুটিয়ে পড়া দেহের পানে তাকিয়ে হাঁটু মুড়ে বসে গেল ছেলেটি। এরপর সারফরাজ আবারও হুঙ্কার ছাড়তেই মাথা নিচু করে বলে উঠল। শীতের ঝাপসা কুয়াশা ভেদ করে উকি দিচ্ছে মাউন্ট টেরনের সুউচ্চ চূড়া। প্রবাহিত নদী আর পাহাড়ের ঢাল বয়ে বেয়ে বেয়ে চলা ঝর্ণার কলকল ধ্বনি খুব করে কানে বাড়ি খাচ্ছে। ম্যাকাও আর ফ্লেমিঙ্গোর সুমধুর ডাক হৃদয়ে প্রশান্তি এনে দেবার আগেই তাদের বৃহৎ ডানা ঝাপটিয়ে পালিয়ে যাবার শব্দ পাওয়া যাচ্ছে। হুট করেই হুঙ্কার ছেড়ে উঠল ব্ল্যাক জাগুয়ার। কি ভয়ানক সে হুঙ্কার! এহেন হুঙ্কারে গাছের পাতার ঝোপে লুকিয়ে থাকা পাখির দল পাখা ঝাপটিয়ে নিজেদের ভীতি জানান দিল। জাগুয়ারের হুঙ্কার যেন নেকড়ের পালের কাছে অসহনীয় ঠেকল। তাই তারাও একসাথে হাউলিং করে জানান দিল এই বনে তাদেরও রাজত্ব চলে। কিন্তু আসলেই কি এই বনে তাদের রাজত্ব চলে, নাকি এখানে রাজত্ব করার জন্য সত্যি কোনো রাজা আছে? ঘড়িতে সকাল 9:20। কুয়াশার আস্তরণ ধীরে ধীরে ক্ষীণ হয়ে উঠল। সূর্যমামা এখনো মুখ তুলে ধরণী দেখেনি। হয়তো ঘন কুয়াশা তাকে ঝাপটে ধরেছে। চারপাশ নীরব, নিস্তব্ধ। ঘড়ির কর্কশ অ্যালার্ম টিং টিং করে বেজে জানান দিল সমস্ত নিস্তব্ধতা ভাঙার সময় এসেছে। কিন্তু এই নিস্তব্ধতা ভাঙবে কে? সিয়েরা ফরেস্টের পাইন গাছে ঘেরা সমতল ভূমিতে দোতলা বিশিষ্ট বিশাল এক ফরেস্ট হাউস। কাঠ, লোহা আর ভারী থাই গ্লাসের নিমিত্তে অভিনব কায়দায় তৈরি করা হয়েছে এই বাড়ি। আলপাইন এরিয়ার সবচেয়ে বিলাসবহুল এবং দৃষ্টিনন্দন ফরেস্ট হাউস এটি। এটি হাউজে বাস করেন 28 কি 29 বছরের এক যুবক। সমগ্র আলপাইন কাউন্টির কেউ সেই যুবকের নাম জানে না। কেউ কখনো তাকে সামনে থেকে দেখেওনি। শুধু লোকমুখে শুনেছে সে ইজ এ ডেভিল। ব্যাস, এটুকুই। এতেই কাউন্টির কেউ এই বাড়ি অভিমুখে আসার সাহস করে না। প্রায়শই এই নির্জন এই বাড়িটি থেকে মানুষের হৃদয় বিদারক চিৎকার ভেসে আসে, সেই সাথে কুকুরের ঘেউ ঘেউ ডাক। কেউ কখনো দেখার বা জানার সাহস করেনি কেন এই বাড়িতে মানুষ আকাশ বাতাস ভারী করে চিৎকার করছে। কারণ শান্তিপূর্ণ এই কাউন্টিতে কেউ যেচে অশান্তি ডেকে আনতে চায় না। বালু আর পাহাড় ভর্তি পাঁচ ব্যাগে একের পর এক শান্ত পাঁচ করে যাচ্ছে যুবক। এক একটা পাঞ্চের ওজন কমপক্ষে 900 থেকে 1000 পাউন্ড। প্রত্যেকবার হিট করার সাথে সাথেই পোক্ত হাতের বাইসেপ মাসেলগুলো কেঁপে কেঁপে উঠছে। অদ্ভুত ভয়ানক চোখ জোড়াতে ঈগলের ন্যায় শিকারী দৃষ্টি। জড়বস্তুর ব্যাগটাও যেন যুবকের হিংস্র চোখ দুটো দেখে ভয় কাঁপছে। ওভাল শেপের আকর্ষণীয় হলদেটে ফর্সা মুখ জুড়ে খোঁচা খোঁচা দাড়ি, প্রশস্ত চোয়াল আর কালচে লাল ঠোঁট। স্লিকড ব্যাক হেয়ার স্টাইলের সাথে জিম করা শক্ত ফর্সা শরীরটা বেশ মোহনীয়। পেশিবহুল বুকের বাম পাশে মুখ হা করে দাঁত বের করে শিকার ধরার জন্য ওত পেতে থাকা এক ব্ল্যাক জাগুয়ার এর ট্যাটু। জাগুয়ারের মাথায় একটা দাবার কিং, তার উপর লেখা চেকমেট। কতক্ষণ ধরে এহেন ঘষাঘুষির খেলা চলল তার হিসেব রাখল না এই সুপুরুষ। ঘুষির তোড়ে হাতে পেঁচানো কাপড় ছিঁড়ে যায়। যখন হাতের নরম চামড়া ফেটে রক্ত বেরিয়ে এলো, তখন সে নিজের খেয়ালে এলো। শত শত ক্যালোরি ব্যয়ে শরীর ঘেমে নিয়ে একাকার।
মাসেলের প্রতিটা খাঁজ বেয়ে বেয়ে সেই নোনতা ঘাম গলে পড়ছে। কোনো রমণী এহেন দৃশ্যে এই অযাচিত ঘর্মবিন্দুর উপর নিশ্চিত জেলাস ফিল করত। কিন্তু যুবক নির্বিকার। হ্যাঙ্গার থেকে ছোট সাদা টাওয়েল নিয়ে চোখ মুখের ঘাম মুছে শাওয়ার নেবার জন্য পা বাড়ালো। কাজ ঘেরা আধুনিক ওয়াশরুমে শাওয়ার ছেড়ে দেয়ালে দুই হাতে ভর দিয়ে চোখ মুছে ফেলল যুবক। কয়েক মিনিটের মধ্যেই নিজের জীবনের হিসেব নিকেশ মেলালো। শেষে সমীকরণ মিলল না। এতে যুবক তাচ্ছিল্য হেসে শাওয়ারের নব বন্ধ করে দিল। এরপর গায়ে একটা বাথ বোর্ড জড়িয়ে বেরিয়ে এলো। মাথার চুল মুছতে মুছতে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো সে। আয়নায় নিজেকে একবার পরখ করলো। ডান চোখের নিচের 3 টিয়ার ড্রপসের ট্যাটু তাকে খোঁচা দিয়ে মনে করিয়ে দিল How cruel you are. নিজের মনের কথায় ফিক করে হেসে নিম্নভাগের লালচে ঠোঁট কাঁপড়ে যুবক ভারী গলায় বলে উঠল, Perfect. হঠাৎ নিজের পালা কুকুর এঞ্জেলো ঘেউ ঘেউ করে ডেকে উঠল। গায়ের বাত রোপ খুলে একটা 2 কোয়ার্টার পরে বাইরে বেরিয়ে এলো যুবক। ঝোপের ধারে কিছু নড়তে দেখে ঘেউ ঘেউ করছে এঞ্জেল। নিজের পশু শিকারের শর্ট ব্রেক শানশট কাঁধে ফেলে লম্বা লম্বা পায়ে হাজির হলো গার্ডেন এরিয়ায়। এরপর অ্যাঞ্জেলের ক্ষুব্ধ চোখ অনুসরণ করে দৃষ্টি ফেলতেই বড় পাইথন নজরে এলো। সময় অপচয় না করে নিশানা তাক করে গুলি ছুড়ল যুবক। মুহূর্তেই আহত পাইথন ফনা তুলে লাফিয়ে ঝাঁপিয়ে দলিত মথিত করল চারপাশ। অ্যাঞ্জেলোকে নিয়ে যুবক নিরাপদ দূরত্বে এসে দাঁড়াতেই অল্প সময়ের ব্যবধানে পৃথিবী ছাড়ল ভয়ানক অজগর। এতে চেহারায় কোনো পরিবর্তন ঘটল না যুবকের। হনহন করে পা বাড়িয়ে রক্তাক্ত অজগর কাঁধে তুলে অ্যাঞ্জেলোকে শুধালো, Do you like python meat so much? আবলা কুকুর বুঝল হয়তো তার মনিবের আদর মাখা কথা। ঘেউ ঘেউ করে নিজের মতবাদ জহির করতেই যুবক চলল কিচেনের দিকে। অ্যাঞ্জেলো তার সন্তান, তার একাকিত্বের সঙ্গী। সন্তানকে পেট ভরে তার পছন্দের খাবার খাওয়ানো তার একান্ত কর্তব্য। কিচেনের বৃহৎ চপিং বোর্ডে অজগরের মাথা রেখে নাইফ হোল্ডার থেকে বেছে বেছে সবচাইতে ধারালো চাকু বের করলো সে। এরপর একের পর এক ছুরি চালিয়ে পিস পিস করলো অজগরের দেহ। এরপর সেগুলো ভালো করে ধুয়ে বাইরে বেরিয়ে এলো। বারবিকিউ প্যানে টুকরো করে রাখা অজগরের মাংস মশলা সমেত মাখিয়ে ছেড়ে দিল। এরপর আগুন জ্বালিয়ে ফিরে গেল নিজের কাজে। কম্পিউটারের সামনে উৎসুক হয়ে ভীত সন্ত্রস্ত মুখে বসে আছে রূপকথা। কাজ ছাড়িয়ে যাওয়া ঝলমলে কালচে বাদামি চুলগুলো আলুথালু পাখির বাসা। কতদিন চুল আছড়ানো হয়নি কে জানে। গোলাপি আভা মিশ্রিত কপল দয় আজ বড্ড ফ্যাকাশে। বড় বড় চোখের পলক ঝাপটানোতে তার হৃদয়ের পেরেশানি স্পষ্ট। লালচে ঠোঁটজোড়া কেঁপে কেঁপে উঠছে বারবার। মায়াবী মসৃণ চেহারা জুড়ে আতঙ্কের ছাপ। দাঁত দিয়ে নখ কামড়াতে কামড়াতে ইতোমধ্যে রক্ত বের হবার জোগাড় হয়েছে। তবুও কিছুতেই মনে শান্তি মিলছে না তার। মা রেখা চৌধুরী মেয়ের এহেন কাটে বার কয়েক ভরসা জুগিয়ে নিজ কাজে মত দিলেন। ডিউটি থেকে খুব দ্রুত ফিরলেন সুফিয়ান চৌধুরী। রূপকথার আজ মেডিকেল অ্যাডমিশনের রেজাল্ট দেবে। মেডিকেলে চান্স পাবার জন্য মেয়েটা রাত দিন পরিশ্রম করেছে। সুফিয়ান তাকে প্রতিজ্ঞা করেছে সরকারিতে চান্স না হলেও প্রাইভেট থেকে তাকে এমবিবিএস পড়াবে। কিন্তু রূপকথা তা কানেই তুলছে না। তাকে সরকারিতে চান্স পেতেই হবে। মেয়ের জেদের কাছে হার পেরেই ইউনিফর্ম না পাল্টেই মেয়ের পাশে সুফিয়ান চৌধুরী নিজেও বসে গেলেন। রূপকথা ফ্যাকাশে চোখে বাবার পানে নজর দিয়ে ক্লান্ত ভয়ার্ত স্বরে বলল, চান্স হবে তো পাপা? মেয়েকে সামান্য কাছে টেনে কাঁধে চেপে ধরে সাহস জুগিয়ে সুফিয়ান বললেন, অবশ্যই হবে। আমার পাপা কত কষ্ট করেছে এর জন্য তাকে আমি জানি না। তোর চান্স না হলে দেখবি কারো চান্স হবে না। সুফিয়ান চৌধুরীর কথায় ভরসা পেয়ে আবার ল্যাপটপের স্ক্রিনে নজর দিল রূপকথা। সার্ভার ডাউন, বারবার ঘুরে ঘুরে সময় নিচ্ছে। এরই মাঝে রূপকথার ফুফাতো ফোন ন্যালি ফোন করে জানালো ঢাকা মেডিকেলে তার চান্স হয়েছে। এই কথা শুনে রূপকথা ফোন কেটে সজল চোখে সুফিয়ানের দিকে তাকিয়ে ডেকে উঠল, পাপা। হঠাৎ ল্যাপটপের স্ক্রিনে সুফিয়ানের দৃষ্টি আটকালো। 3 নম্বর মেরিট লিস্টে রূপকথার রোল নম্বর ছকচক করছে। সুফিয়ান নিজের উচ্ছ্বাস ধরে রাখতে না পেরে হই বলে চিৎকার দিয়ে উঠলেন। ভয়ে আতকে উঠে রূপকথা নিজেও স্ক্রিনে নজর বোলালো।
নিজের চোখ যেন তার বিশ্বাস হচ্ছে না। হাত পা কেমন শিরশির হয়ে ঠান্ডা হয়ে আসছে, মাথা কেমন ঘুরছে, খুশিতে হার্ট অ্যাটাক হচ্ছে। চোখ দুটোতে প্রচণ্ড ঘুম। ঢলে পড়ার আগে রূপকথা অস্পষ্ট স্বরে বলল, খুশিতে জ্ঞান হারাচ্ছি পাপা। কথাটি বলেই রূপকথা বিছানায় ঢলে পড়ল। রেখাকে তর্জন গর্জন করে ডেকে সুফিয়ার বলে উঠল, তোমার মেয়ে অজ্ঞান হয়ে গেছে রেখা। হাতের কাজ ছুঁড়ে ফেলে দৌড়ে ঘরে এলেন রেখা। মেয়ে তার সত্যি জ্ঞান হারিয়েছে। হাতের কাছের মগ থেকে পানি ছুঁড়ে চোখে মুখে ছিটিয়ে বিরক্তি ভরা কণ্ঠে রেখা ধমকে উঠলেন, চান্স পেতেই যদি এমন অবস্থা হয় তবে অপারেশন থিয়েটারে কি করবি তুই? পেশেন্ট রেখে তো তোর এই চিৎকার আগে করতে হবে। কিছুক্ষণ পর পিটপিট করে চোখ মেলল রূপকথা। জিভ দিয়ে ঠোঁটের অগ্রভাগ থেকে অল্প পানি নিয়ে গলা ভেজাতে চাইল, কিন্তু মুখ বিকৃত করে ধীর গলায় বলল, কুলসুম শরবতে চিনির বদলে আবার লবণ দিয়েছে মা। দুপুরের পর থেকে রোদের তেজ বিয়ে এসেছে। চারিধারে শীতল এলোমেলো বাতাস। দুপুরের দিকে অধিক উত্তাপে যেমন হাঁসফাঁস অনুভূতি হচ্ছিল, এখন আর তেমনটি বোধ হচ্ছে না। সূর্যের ঝকঝকে কিরণ সইতে না পেরে টুনটুনিগুলো পাতার ঝোপে খাপটি মেরে লুকিয়েছিল। ঠান্ডা বাতাসের শিহরণে সেগুলো এখন লাফিয়ে লাফিয়ে এ ডাল ও ডাল ঘুরে বেড়াচ্ছে। বিকেলের দিকে একটা মিষ্টির প্যাকেট নিয়ে বাংলো থেকে বেরিয়ে গেল রূপকথা। উদ্দেশ্য নিঝুম আন্টির বাড়ি। নিঝুমদের বাড়ি কমিশনারের বাংলো থেকে বেশ দূরত্বে না থাকায় রূপকথা একাই গেল। রেখা অবশ্য কুলসুমকে সাথে নিতে চেয়েছিলেন, কিন্তু বাদ সেধেছে রূপকথা। মেয়ের ইচ্ছের উপর রেখা আর কথা বলেননি। ফুরফুরে মেজাজে শীতল বাতাস গায়ে মেখে হাঁটি হাঁটি পায়ে চলতে লাগলো রূপকথা। জোড়া পায়ে হাঁটলে নিঝুমদের বাসায় যেতে 10 মিনিট লাগবে, আর হেলে দুলে গেলে 15 মিনিট। রূপকথা এবার জোরে একবার হেলে দুলে চলতে চলতে 12 মিনিটের ব্যবধানে নিঝুমদের গেটের সামনে এসে দাঁড়ালো। ভেতর থেকে নিঝুমের ছেলে নিনাদ এর গপগপে কথা বলার স্বর ভেসে আসছে। সেই স্বরে কিছুক্ষণ থমকালো সে। এরপর তপ্ত শ্বাস ফেলে কলিং বেল চাপল। কয়েক সেকেন্ড অপেক্ষা না করতেই নিনাদ দরজা খুলে হাসি মুখে বলল, 10 বছর বয়সী নিনাদের রঙ ও তামাশায় স্মিত হাসল রূপকথা। এরপর ভেতরে ঢুকতে ঢুকতে মিহি স্বরে শুধালো, আন্টি কোথায় নিদান? নিনাদ উত্তর করবার আগেই আঁচলে হাত মুছতে মুছতে কিচেন থেকে বেরিয়ে এলো নিঝুম। নিঝুমের পাতলা গড়নের শ্যামবর্ণের শরীরের পারে এক দৃষ্টিতে তাকিয়ে রইল রূপকথা। সেদিনের অল্প বয়সী নিঝুমের চেহারায় আজ কেমন বড় মানুষের ছাপ। চোখের পাওয়ারওয়ালা চশমাটায় কেমন বিজ্ঞ বিজ্ঞ লাগছে। রূপকথার ভাবনার মাঝে নিঝুম পুনরায় শুধালো, কেন খুশি খবর আছে বুঝি? মিষ্টি কিসের? নিঝুমের প্রশ্নে সম্বিত ফিরে পেল রূপকথা। ধ্যান ছেড়ে নিজেকে তাতস্থ করে নিঝুমের হাতের মিষ্টির প্যাকেট তুলে নিয়ে উচ্ছ্বাসিত গলায় বলে উঠল, মেডিকেলে চান্স পেয়েছি আন্টি। মেরিট মেরিট লিস্টে 3rd পজিশন এসছে। তাই তোমার মিষ্টি মুখ করাতে এলাম। টেবিলের উপর মিষ্টির প্যাকেট রেখে নিঝুম খুশি মুখে প্রত্যুত্তর করল, ও মা, তাই নাকি? কোন কলেজে? ঢাকা মেডিকেল। নিঝুম খানিক থেমে শুধালো, ঢাকা চলে যাবে? রূপকথা এবার অস্থির হয়ে উঠল। নিঝুমের প্রশ্নের ইঙ্গিত সে জানে। এই মুহূর্তে মোটেও কিচ্ছু ভালো লাগছে না তার। বুকের ভেতর প্রচণ্ড কষ্ট হচ্ছে। শ্বাসটা কেমন আটকে আটকে আসছে। গলা বিষিয়ে উঠছে নীলছে ব্যথায়। তবুও নিজেকে সামলে রূপকথা কম্পিত এলোমেলো কণ্ঠে বলল, যেতে হবে আন্টি। রূপকথার চেহারা দেখে ভেতরের অনুভূতি আন্দাজ করল নিঝুম। তাই প্রসঙ্গ পাল্টে বলে উঠল, ওই দেখো, আমাকে এখনো বসতে দেয়নি। আমিও কি যে মন ভোলা। রূপকথা মাথা নিচু করে ঠায় দাঁড়িয়ে রইল। এরপর সিক্ত কণ্ঠে শুধালো, অপেক্ষা জিনিসটা অনেক কষ্টের, তাই না নিঝুম আন্টি? সারফারাজ আর কখনো ফিরবে না। তবুও আমাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আজীবনের অপেক্ষায় ফেলে গেছে। কত নিষ্ঠুর সে দেখেছো? নিঝুমের চোখে জল জমেছ। রূপকথার মায়াবী চেহারার পানে তাকিয়ে 12 বছর আগের ভাবনায় ডুব দিল নিঝুম। সারফরাজহীন রূপকথাকে ম্যানেজ করা বড্ড কষ্টকর ছিল সকলের জন্য। ছোট্ট মানুষ কিছুই বুঝতে চাইত না। সারাক্ষণ সারফরাজ করে কেঁদে বুক ভাসাতো। শেষ স্মৃতিচিহ্ন হিসেবে সারফরাজের শার্টের বোতামের পানে চেয়ে থেকেই কাটাতো রাত দিন। রূপকথার বাবা মা কিভাবে পৃথিবী ছেড়েছে এটা নিঝুম ভুলিয়ে ভালিয়ে রূপকথার থেকে জেনেছে।
সারফরাজের সাথে তার কি সম্পর্ক এটাও কৌশলে জেনে নিয়েছে নিঝুম। রূপকথার বাবা মায়ের মৃত্যুর পর সারফরাজ তাকে আগলে নিয়েছে, সর্বদা মেয়েটির ঢাল হয়ে দাঁড়িয়েছে। সারফরাজ ছিল রূপকথার কাছে নিরাপদ ভরসাযোগ্য আশ্রয়স্থল। শিশুরা একবার কাউকে মন থেকে ভালোবেসে ফেললে সেই মানুষটির কাছেই পড়ে থাকতে চায়, তার আদর পেতে চায়। সারফরাজ রূপকথার জন্য কি কি করেছে ছোট রূপকথা কেঁদে কেঁদে নিঝুমকে সব বলেছে। রূপকথার সব চাইতে পছন্দের মানুষ সারফরাজ। সারফরাজের বুকে রূপকথা মা মা গন্ধ পেত। বাবা মা হারিয়ে সারফরাজকে আঁকড়ে ধরতে চেয়েছিল রূপকথা, কিন্তু হুট করেই ভাগ্যের নির্মম পরিহাস, জঘন্যভাবে আলাদা হতে হয়েছে দুজনকে। রেখা আর সুফিয়ানকে বাবা মা হিসেবে মেনে নিতেও বড্ড কষ্ট হয়েছে তার, কিন্তু রূপকথা এখনো জানে না তার বাবা মা নয়। তবুও মানিয়ে নিয়েছে নিজেকে, কিন্তু সারফরাজকে আজও ভুলেনি রূপকথা। সেদিনে 6 বছরের ছোট রূপকথা আজ 18 বছর বয়সের যুবতী। নিঝুম 15 বছর বয়স পর্যন্ত রূপকথার দেখভাল করেছে। এতগুলো বছরে একদিনের জন্য রূপকথার মুখ থেকে সারফরাজের নাম হারায়নি। সারফরাজের নামটি যেন রূপকথার হৃদয়ে গেঁথে গিয়েছে। কি এমন মায়ার ডোরে রূপকথাকে বেঁধেছিল সারফরাজ? রূপকথার ডাকে ভাবনার সুতো ছিঁড়ে নিঝুমের। নিজের খেয়ালে এসে নিঝুম রূপকথার উদ্দেশ্যে বলে, সারফরাজ, এর সাথে তোমার সে কিসের সম্পর্ক রূপকথা? রূপকথা চোখ বুঝে কান্না গিলে খেল। এরপর মোটা ভাঙা স্বরে বলল, ওইটুকুন বয়সে সে আমাকে আগলে নিয়ে নিল আন্টি। হি ইজ মাই সেভিয়ার। সে আমাকে সেভ না করলে আমিও আজ আকাশের তারা হয়ে যেতাম। জীবনে দ্বিতীয়বার বাঁচার সুযোগ সে আমাকে দিয়েছে। এখন নিঃস্বার্থভাবে আর কেউ আমাকে আগলে নিতে পারবে না আন্টি। মানুষটির প্রতি আমি কৃতজ্ঞতা পর্যন্ত প্রকাশ করতে পারিনি। এই সম্পর্কের নাম কি আমি নিজেও জানি না, শুধু জানি তার সাথে আমার আত্মিক সম্পর্ক। সে আমার আত্মার আত্মীয়। যদি কখনো সারফরাজ ফিরে আসে তুমি তাকে চিনবে। এতগুলো বছর পেরিয়ে গেল, এখন তো সে আরো বড় হয়ে গিয়েছে, চেহারা পাল্টিয়েছে, গতরে পুরুষ হয়ে গিয়েছে। চোখের জল মুছে রূপকথা বলল, অমন ভয়ানক চোখ আর কারণ নেই নিঝুম আন্টি। এমন চোখের মানুষ অনেক খুঁজেছি, কোথাও পাইনি। ওই দৃষ্টি আমি কখনো ভুলবো না। নিঝুম মাথা দুলিয়ে রূপকথার কাজ চাপড়ে বলে উঠল, সারফরাজ ফিরে এলে কি করবে? এখন তো অনেক বড় হয়ে গিয়েছে, আর তো ছোট নেই। শুধু জানতে চাইবো এতগুলো বছর এর জন্য আমাকে একা ফেলে কোথায় ঘুরতে গিয়েছিল সে। নিঝুম বলার মতো আর কিছুই পেল না। রূপকথা আর থাকতে চাইল না নিঝুমের বাড়িতে। ধীরে ধীরে পা বাড়িয়ে বিদায় নিয়ে বেরিয়ে এলো রাস্তায়। এরপর চোখের জল মুছে নিজের বাড়ি অভিমুখে ছুটল। রাতের খাবার টেবিলে রূপকথার পছন্দের সকল ডিশ দিয়ে টেবিল সাজালেন রেখা। প্রত্যেকটা খাবার রূপকথার পছন্দের, কিন্তু খাবারগুলো দেখে কোনো প্রতিক্রিয়া দেখালো না রূপকথা। অন্যান্য দিন মেয়ের ঠোঁটের কোণে যে হাসির রেখা থাকে, আজ তাতে বিষাদ। মেয়েটা কেমন ভেতর থেকে মন মরা। চোখের ভাষায় বোঝা যাচ্ছে সে বিধ্বস্ত। সুফিয়ান চৌধুরী সবটা খেয়াল করে মেয়ের প্লেটে অল্প ভাত তুলে দিতে দিতে বলে উঠলেন, ভাবছি তুমি ঢাকায় গেলে আমরাও শিফট হব। তোমার কথা মতো অনেক বছর এখানেই পড়ে থাকলাম। যেহেতু তুমি ঢাকায় পড়তে যাচ্ছ, আমার মনে হয় আমারও ট্রান্সফারের জন্য আবেদন করা উচিত। সুফিয়ানের কথায় রূপকথা ভাতের প্লেটে আঁকিবুকি করে ছোট্ট গলায় জিজ্ঞেস করল, আলেকজান্ডার আঙ্কেল খুঁজে পেয়েছে সারফরাজকে? কেবলই এক লোকমা ভাত মুখে তুলেছেন সুফিয়ান। সেটা না চেপিয়ে কিছুক্ষণ স্তব্ধ রইলেন। এরপর দ্রুত গলাধকরণ করে বললেন, অনেক খুঁজছে, কোথাও পাইনি। আলেকজান্ডারের মতে সারফরাজ ক্যালিফোর্নিয়ান গ্যাংয়ের হাতে পড়ে জীবন খুইয়েছে। নইলে রাতারাতি জলজ্যান্ত একটা ছেলে কোথায় হারাবে? বেঁচে থাকলে নিশ্চয়ই খুঁজে পাওয়া যেত। এমন সময় রেখা উঁচু গলায় বলে উঠল, একটা খুনি ফেরারি আসামির জন্য কিসের এত দরদ তোমার? ওই খুনির জন্য তোমার বাবা মরতে মরতে বেঁচেছে। কতবার বলেছি ওই ছেলের নাম ভুলে যাও, তারপরও কিসের এত আধিক্যতা? সুফিয়ান রেখাকে ধমকে ওঠার আগেই ভাতের প্লেট ছুঁড়ে ফেলল রূপকথা। এরপর চিৎকার করে বলে উঠল,
ও খুনি নয়, ও খুন করতে পারে না। তোমাদের কোথাও ভুল হচ্ছে মা। সুফিয়ান রেখাকে ধমকে বলে উঠলেন, তোমাকে কতবার বলেছি ওই ছেলেকে নিয়ে রূপকথার সামনে কিচ্ছুটি বলবে না, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনছো না রেখা। বাবা মেয়ের পাল্টাপাল্টি রিয়্যাক্ট দেখে দমে এলো রেখা। ফ্লোর থেকে ভাঙা প্লেট আর ভাত কুড়াতে কুড়াতে রেখা বলে উঠল, সরি, ভুলে গিয়েছিলাম। সে সময় হসপিটালে তোমার মুমূর্ষ অবস্থা আমাকে বড্ড পীড়া দেয়, সহ্য করতে পারি না, তাই ওভার রিয়াক্ট করে ফেলি। রূপকথা আর বসলো না খাবার টেবিলে। হনহন করে নিজের কক্ষের দিকে অগ্রসর হয়ে বলে উঠল, অতি শীঘ্রই আমাকে ঢাকা পাঠানোর ব্যবস্থা করো পাপা, এখানে দম বন্ধ হয়ে আসে আমার। সুফিয়ান প্রত্যুত্তর করার আগেই রূপকথা চলে গেল। মেয়ের যাবার পানে তাকিয়ে সুফিয়ান নিজেও খাওয়া ফেলে হাত ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালেন। এরপর গর্জে উঠে রেখাকে বললেন, সব খাবার তুমি একাই খাও মূর্খ মহিলা কোথাকার। হাজারবার বলেছি সরফরাজ আমাকে গুলি করেনি, তারপরেও একই গান গাও প্রতিবেলায়। কথাগুলো বলে নিজের ঘরে চলে গেলেন সুফিয়ান। রেখা ভাঙা প্লেট হাতে নিয়ে বাবা মেয়ের চলে যাওয়ার পানে তাকিয়ে সজল চোখে হতাশা মিশ্রিত তপ্ত শ্বাস ফেললেন আর মনে মনে বললেন, সারফারাজ এর থেকে টেনে আলাদা করেছি বলে মায়ের প্রতি তোর এত ঘৃণা? ওই ছেলের মতো তোকে কি তবে আগলে নিতে পাইনি আমি? আমার আদরে তবে কমতি ছিল। ক্যানভাস ক্লাউড ক্ল্যাম্প, সাক্রামেন্টো, ক্যালিফোর্নিয়া। রাতের আধার ঘনিয়ে আসার সাথে সাথেই রঙিন আলোয় আলোকিত হলো ক্যালিফোর্নিয়ার রাজধানী স্যাক্রামেন্টো। দিনের তুলনায় রাতের এই শহরের মানুষের ব্যস্ততা বাড়ল হাজার দ্বিগুণ। এই শহরের মানুষ বড় ক্লাবের নাম ক্যানভাস ক্লাউড। নেশাদ্রব্য থেকে শুরু করে মেয়ে মানুষ আমদানি রপ্তানির কারবার পর্যন্ত অবলীলায় চলে এখানে। কোনো সভ্য ভদ্র মানুষ এই ক্লাবের সামনে পা বাড়ায় না। যারা আসে প্রত্যেকেই দুর্ধর্ষক খুনি, নারী কারবারের অসাধু ব্যক্তি, নয়তো কেসিনো খেলোয়াড়। অর্থনৈতিক কাজ কারবারের পাশাপাশি প্যাগে প্যাগে মদ গেলাই তাদের প্রধান কাজ। ক্লাবের অন্ধকার কক্ষে হুইস্কির গ্লাস হাতে বসে আছে এক যুবক। যুবকের আইস ব্লু চোখজোড়া লাল নীল ডিম লাইটের আলোয় কেমন ক্রূর আর ভয়ানক ঠেকছে। যে কেউ এক ঝলক এই চোখের পানে দৃষ্টি ফেললেই বুঝে যাবে এই যুবক শিকার ধরায় আশায় ওত পেতেছে। ক্ষণকাল গড়াতেই লম্বা লম্বা পা ফেলে প্রবেশ করলো এক সুদর্শন যুবক, নাম তার অভিরূপ। অভিরূপ তার লালচে ঠোঁটে সিগারেট ঠুসে লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে পাশের কাউচে দুই পা ছড়িয়ে বসে পড়ল। এরপর সিগারেটের ফিল্টারে লম্বা এক টান দিয়ে ভরাট গলায় বলে উঠল, তোর সন্দেহ ঠিক, ডামিয়ান তোর সাথে বেইমানি করেছে সারফাস। দিয়াগোর কাছে সকল তথ্য ওই ফাঁস করেছে, গোপনে দিয়াগোর সাথে হাত মিলিয়ে তোর বিজনেসে লস করিয়েছে। অভিরূপের কথায় কেন কোনো প্রতিউত্তর করল না সারফরাজ। আয়েশ করে হুইস্কির গ্লাসে অল্প অল্প চুমুক বসিয়ে সম্মুখের দরজার পানে তাকিয়ে ঠায় বসে রইল। মিনিট পাঁচেক গড়াতেই দুজন কৃষ্ণ বর্ণের বডি বিল্ডার টাইপ ছেলে প্রবেশ করল। ছেলে দুটো বুকে হাত ভাঁজ করে মাথা নিচু করে বলে উঠল। লুইস নামক ছেলেটির কথায় হুইস্কির গ্লাস কাচের টেবিলে শব্দ করে রাখল সারফরাজ। এরপর পায়ের উপর পা তুলে সোফায় মাথা হেলিয়ে চোখ বুঝে লম্বা লম্বা শ্বাস টানল। লুইস আর ইয়ং সারফরাজের উত্তরের আশায় পূর্বের ন্যায় বুকে হাত গুজে ভাঁজ করে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ নীরব থেকে সারফরাজ বলে উঠল, চতুরঙ্গ খেলার আয়োজন কর অভিরূপ। ড্যামিয়ান আমার খুব ভালো চেসমেট। অভিরূপ সিগারেটে ফুকা বাদ দিয়ে সারফরাজের কঠিন চোয়ালের পানে চাইল। অভিরূপ এই খেলার সমাপ্তি জানে। হারবে একজন, প্রাণও যাবে একজনের, কিন্তু কার? দুজনেই কঠিন খিলাড়ি। সময় নষ্ট করছিস তুই অভি। সারফরাজের মাতাল ধীর লয়ের কণ্ঠে অভিরূপ সম্বিত ফিরে পেল। দামি সিগারেট পায়ে পিষে লুইসের উদ্দেশ্যে হাত উঁচিয়ে বলল, ব্রিং দ্যাট বাস্টার্ড। আদেশ পেয়ে মাথা ঝাঁকিয়ে বিদায় নিল লুইস আর ইয়ং। অল্প সময় পরেই ডেমিয়েনকে টেনে হিঁচড়ে সারফরাজের সামনে নিয়ে এলো দুজনে। টেবিলে দাবার বোর্ড নিয়ে বসে আছে সারফরাজ। চোখ মুখ স্বাভাবিক, ভেতরে কি চলছে তা বোঝা মুশকিল। হুইস্কির নেশাটা বেশি হয়ে গেছে বোধ হয়। রিলচে চোখজোড়া কেমন নিভু নিভু। ডেমিয়েনকে দেখতে পেয়ে সোজা হয়ে নড়ে চড়ে বসল সারফরাজ। এরপর হাতের ইশারায় ডেমিয়েনকে ছেড়ে দিতে নির্দেশ দিল। ডেমিয়েনকে ছেড়ে দিয়ে বাইরে বেরিয়ে গেল ইয়ং আর লুইস।
এরপর বাইরের দরজায় বডিগার্ডের ন্যায় গান হাতে দাঁড়িয়ে রইল। সামনের সোফা নির্দেশ করে ডেমিয়েনের উদ্দেশ্যে সারফরাজ বলে উঠল, সেট। স্বাভাবিক ঠান্ডা গলা কিন্তু কেমন ভয়ানক শুনল। স্যুটের কলার ঠিক করতে করতে তেজি গলায় ডেনিয়াম বলে উঠল। ডেমিয়েনের কথায় খিলখিল করে হাসল সারফরাজ। ভয়ানক সে হাসি, মানুষের হাসি বুঝি এত ভয়ঙ্কর হয়? হাসি থামিয়ে সারফরাজ নোংরা ভাষায় বলে উঠল। সারফরাজের মুখের ভাষায় চোখ মুখ কুঁচকে এলো অভিরূপের। এত সুন্দর মানুষের মুখে এত বিশ্রী ভাষা কি করে উচ্চারণ হয় অভিরূপ তো জানে না। এদিকে শ্বেতাঙ্গ ডেমিয়েন বাংলা কথার আগামাথা কিছুই বুঝল না। সে তার হম্বি তম্বিতে অটল রইল। সারফরাজ কোমর গুজে রাখা রিভলভার হাতে নিয়ে ডেমিয়েনের দিকে তাক করে পুনরায় ভরাট গলায় বলল, Sit down, Damien. I haven't played this fucking shit with you in a long time. সারফরাজের বন্দুকের নল সামান্য ভীতি সৃষ্টি করল ডেমিয়েনের মনে, কিন্তু পরক্ষণেই মুখে হাসি ফুটল সারফরাজের চুক্তিতে। অভিরূপ একটা কয়েন এনে টচ করল। টচে ডেমিয়েন জিতল সাদা গুটি তার। নিজের ঘরে গুটি সাজাতে সাজাতে জিবি বের করে বিশ্রী হাসল ডেমিয়েন। এরপর চোখ টিপে বলে উঠল। সারফরাজ বাঁকা হাসল ডেমিয়েনের কনফিডেন্সে। এরপর বলল, Let's start. সতর্কতার সহিত দীর্ঘ সময় নিয়ে এগিয়ে চলেছে খেলা। ইতিমধ্যে ডেমিয়েন সারফরাজের 4টি সৈন্য খেয়ে ফেলেছে। সারফরাজ চোখের ইশারায় ডেমিয়েনের সামনে একটা গান এনে রাখল। অভিরূপ চকচকে সিলভার রঙের নিউ মডেলের রিভলভার দেখে ডেমিয়েনের দম্ভ আরেকটু বাড়ল। খেলা ফেলে বন্দুকে চুমু খেয়ে ডেমিয়েন শেষ করে উঠে বলল। ডেমিয়েন নিজের সবগুলো গুটি ঘর থেকে বের করে ফেলল। সারফরাজকে কাতল করার নেশা ডেমিয়েনের মাথায় চড়ে বসল। এটাই যেন ঘোর পাগলামি করল ডেমিয়েন। কোনো কিছু ঠাহর করার আগেই ডেমিয়েনের মিনিস্টার, রুক, নাইট সব খেয়ে ফেলল সারফরাজ। এরপর ডেমিয়েনের সবচেয়ে শক্তিশালী গুটি রানীকে চারপাশ থেকে ঘিরে বলে উঠল, Check. সারফরাজের চেকে ডেমিয়েনের মাথা ঘুরে উঠল। নিশ্চিত পতন চোখে দেখতে পাচ্ছে সে। কোনো কিছু বাছবিচার না করে সারফরাজের দিকে গান তুলে ট্রিগার চেপে শুট করল সে। কিন্তু এ কি? গুলিহীন ফাঁকা বন্দুক। ডেমিয়েন এর এহেন চতুরতায় কিটকিটিয়ে হেসে উঠল সারফরাজ। তুমি এমন ভণ্ডামি করবে এটা আমি জানতাম। কথাটি বলে চোখে মুখে কাঠিন্য হিংস্রতা ফুটিয়ে দক্ষ অভিজ্ঞ হাতে নিজের গান নিয়ে একের পর এক ডেমিয়েনের যুবক বারবার শুট করল সারফরাজ। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ল ডেমিয়েন। রক্তাক্ত লুটিত ডেমিয়েনের কাছে গিয়ে এগিয়ে এসে বুট জুতা দিয়ে বুক পিষে ধরে সারফরাজ রসিকতা করে বলে উঠল, Checkmate, dear Damien. পুরো দৃশ্যে অভিরূপ নির্বাক হয়ে বসে রইল। সামান্য কটা টাকার লস হয়েছে বলে সারফরাজ এভাবে মেরে দিল ডেমিয়েনকে। অভিরূপের মনের ভাবনা বোধহয় পড়ে ফেলল সারফরাজ। ধোয়া ওঠা বন্দুকের নলে ঠোঁট গোল করে ফো দিয়ে বলে উঠল, বেইমানি একদম পছন্দ নয় আমার। বন্ধু সেজে পিঠে ছুরি মেরেছে আমার। আজ না হয় কাল ওকে মারতেই হতো, তাই আর দেরি করে গেলাম। এক বেইমানকে দরদ করে ছেড়ে দিয়েছিলাম। ফিডব্যাক হিসেবে মরতে মরতে এখানে এসে উপস্থিত হয়েছি। এই বাস্টার্ডকে এখান থেকে নিয়ে যা আর আমার বাংলাদেশে যাবার ব্যবস্থা কর। চোখ বড় বড় করে অভিরূপ শুধালো, ওখানে তোর কি কাজ? বন্দুকের নল দিয়ে থুতনি চুলকাতে চুলকাতে সারফরাজ উত্তর করল, হঠাৎ আরেক বেইমানের কথা মনে পড়ল। ওকে টপকাতে না পারলে শান্তিতে ঘুমোতে পারবো না। কিন্তু তুই তো ফেয়ারি আসামি, গেলেই যদি খুঁচাই তোলে। ঝকঝকে দাঁত বের করে প্রশস্ত হেসে সারফরাজ বলল, ওরা টাকা খুব পছন্দ করে। প্রশাসনের লোকেরা তোর মতো আদর্শ নয়। খাঁচায় তোলার আগে দানা ছেড়াবো, সব পায়ের কাছে লুটিয়ে মিউ করবে। এবার যেটা করতে বলেছি সেটা কর। ইতস্তত করে অভিরূপ বলল, মুখের গালিগুলো ভালো করা যায় না একটু? সারফরাজ অভিরূপের এলোমেলো কলার ঠিক করতে করতে উত্তর করল, এসব গালি নয়, এগুলো বুলেট। তাই এমন বুলেট তোর তুল তুলে পশ্চাৎ দেশে আঘাত আনার আগে আমাকে বাংলাদেশ পাঠানোর ব্যবস্থা কর। ঝকঝকে আলো বিলিয়ে দেয়া সূর্য সিয়েরা মাউন্টেনের বৃহৎ চূড়ার পেছনে লুকিয়ে গিয়েছে। আলপাইন গাছের সারি ভেদ করে ঘন কালো অন্ধকার এসে ঘিরে ধরেছে সর্বত্র। কোথাও এক বিন্দু আলোর উপস্থিতি নেই। চারপাশ ঘোর অমানিসায় লেপটানো।
এহেন লোমহর্ষক অন্ধকারে কেমন যেন ভয় ভয় অনুভূতি হয়। সেই অনুভূতিকে আরেকটু গাঢ় করতে ডেকে ওঠে নেকড়ের পাল। কি ভয়ানক তাদের দলবদ্ধ স্বর! মাঝে মাঝে বিশাল অজগরের ফসফস শ্বাসের শব্দ হৃদয়ে ধুকপুকুনির সৃষ্টি করে। থেকে থেকেই কেমন সব নাম না জানা বিশাল দেহী পাখি ঝাঁক বেঁধে হুলস্থুল বেসুরে গলায় চিৎকার করে ওঠে। সেই চিৎকারে কলিজা কাঁপিয়ে তোলার জন্য যথেষ্ট। এমন ভয়ানক অরণ্যে মানুষ আর পশু কি করে একসাথে বাস করতে পারে? রাতের পরিধি বাড়ার সাথে সাথেই শীতের তীব্রতা আরেকটু বাড়ল। ওয়েদার ফোরকাস্ট অনুযায়ী বরফ ঝরার কথা, কিন্তু শীতের মাত্রায় মনে হচ্ছে আজ বরফ ঝরবে না। নিজ কক্ষের বৃহৎ বারান্দায় ইজি চেয়ারে চোখ বন্ধ করে বসে আছে সারফরাজ। গায়ের পোশাকে এখনো ডেমিয়েনের তাজা রক্ত লেপ্টে আছে। রক্তের গন্ধ সারফরাজের বড্ড প্রিয়। রক্তমাখা পোশাক গায়ে থেকে খুলতে ইচ্ছে হয় না তার। অ্যালকোহলের চাইতেও বড্ড নেশালো এই রক্তিম পদার্থ। সারফরাজের মনে হয় আফিম বড্ড নেশালো কথাটি ভুল। তার মতে রক্ত বড্ড নেশালো হওয়া উচিত, নইলে সেই যে 17 বছর বয়সে রক্তের নেশায় হাতে খড়ি হলো তা এখনো মস্তিষ্কে শক্ত আসন গেড়ে বসে আছে কেন? কোনোভাবে এই আকাঙ্ক্ষা, এই নেশা দমন করা যাচ্ছে না কেন? কেন বারবার মানুষের উষ্ণ রক্তে ডুবে থাকতে ইচ্ছে করে? এত এত কেনর উত্তর সারফরাজ জানে না। নিজের এই অধপতনে তাচ্ছিল্য হাসে সারফরাজ। পা দিয়ে চেয়ারে আরেকটু দোল দিয়ে আহত গলায় বলে ওঠে, নিজের নাতিকে এমন ভয়ঙ্কর রক্ত পিশাচ বানিয়ে দিলেন সুভান। বিধাতা তো জাহান্নামেও তোমাকে ঠাঁই দেবে না। সুভানের নিথর দেহ চোখে ভাসতেই বুক ভেঙে কান্না পেল সারফরাজের। নানা বাড়ি, নানা নারীর আদর ভালোবাসা নিয়ে অনেক ধরনের ফ্যান্টাসি কাজ করত তার মধ্যে, কিন্তু এগুলো সে কোনো দিনও পায়নি। সারফরাজের মাকে খুঁজতে খুঁজতে ঢাকা থেকে চিটাগাং গিয়ে কাকতালীয়ভাবে সুভান গঙের হাতে পৌঁছে। সারফরাজ তখনও জানত না সুভানই তার নানা। একদিন সুভানের হাভেলির স্টোর রুমে সারফরাজ একটা ভাঙা ফটো ফ্রেম দেখতে পায়। সেখানে সারফরাজের মা আর সুভান গঙের পুরো পরিবার ছিল। নিজের চোখে সেদিন বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল সারফরাজের। সারফরাজ ভেবেছিল নানার কাছে পরিচয় দিলে হয়তো সুভান তাকে আগলে নেবে, কিন্তু কাবিরের মুখের নিষ্ঠুর কথায় ছোট সারফরাজ ভেঙে গুড়িয়ে গেছিল। কবিরের থেকে প্রথম জেনেছিল সুভান গং নিজের মেয়ের জামাইকে কেটে টুকরো টুকরো করেছে। কবির অবলীলায় কথাগুলো বললেও সারফরাজের বুকে প্রতিটা কথার হাসি তামাশা বিষাক্ত তীরের ফলার ন্যায় বিঁধেছিল। নিজের মনের উচ্ছ্বাসিত ইচ্ছেকে মাটি চাপা দিয়ে সেদিনই মন থেকে মরে গেছিল সারফরাজ। ছোট মানুষ হিসেবেও সুভান সামান্য দয়া করেনি সারফরাজের উপর। শিখিয়েছে চুরি, ছিনতাই আর মানুষকে ভয় দেখানো। এতেও ক্ষান্ত হননি তিনি। নিষ্ঠুর থেকে নিষ্ঠুরতম বানিয়েছিলেন ওইটুকুন বয়সেই। আধো আধো শুদ্ধ মুখের ভাষা কেড়ে নিয়ে শিখিয়ে দিয়েছিলেন অশ্রাব্য বিশ্রী গালাগাল। ধীরে ধীরে সভ্য ভদ্র নিষ্পাপ সারফরাজ পরিণত হলো অসভ্য ট্রাক ড্রাইভারে। সেই জীবনের ভবিষ্যৎ ছিল উজ্জ্বল নক্ষত্রের মতো, নিমিষেই তা অমাবস্যায় ঢেকে গেল। এখন শুধু চারপাশে অন্ধকার আর অন্ধকার। অ্যাঞ্জেলোর করুণ ঘেউ ঘেউ শব্দে ধ্যান ভাঙল সারফরাজের। হয়তো শীত লাগছে তার, এজন্য এমন গলায় ডাকছে। চেয়ার ছেড়ে নিঃশব্দে উঠে গিয়ে ফায়ার প্লেসে আগুন জ্বালিয়ে দিল সারফরাজ। মুহূর্তেই উষ্ণতায় ছেয়ে গেল ঘর। ছোট অ্যাঞ্জেলো আবারও ঘুমানোর জন্য নরম গালিচায় মাথা ফেলে চোখ বুঝল। অ্যাঞ্জেলোর কেউট মুখের পানে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলল সারফরাজ। অ্যাঞ্জেলোহীন এই নিঠুর দেশে তার আপন কেউ নেই। টাকা পয়সা, ক্ষমতা, বিলাসবহুল জীবন কিচ্ছুটির অভাব নেই তার। অভাব শুধু একটা পরিবারের আর মন খুলে কথা বলার একটা মানুষের। মনের ঘরের ছোট্ট কোণ থেকে হঠাৎ রূপকথার নাম মনে পড়ল সারফরাজের। তার একাকী নিঃসঙ্গ জীবনে এক ফালি সুখের দূত হয়ে এসেছিল মেয়েটি। নানান ধরনের ছেলে মানুষই প্রশ্ন করে পাগল করে তুলত সারফরাজকে। কি মিষ্টি ছিল দেখতে, একদম রূপকথার স্নো হোয়াইটের মতো। বড় বড় চোখ দুটোতে সারাক্ষণ হাজারো প্রশ্ন খেলা করত। সুযোগ পেলেই সারফরাজের গলা জড়িয়ে নানান বাহানায় সেসব শুধাত। গোটা গোটা হাতে সারফরাজের ঘন চুলে বিলি কাটত। আর কোনো আবদারের আগে কি সুন্দর নিজের ছোট দুই হাতের আজলায় সারফরাজের বড় মুখশ্রী নিয়ে বড় বড় চোখ করে আদুরে আদুরে গলায় কথা বলতো।
রূপকথার স্মৃতি মনে পড়তেই নিমেষে মন ভালো হলো সারফরাজের। নিজের কর্মব্যস্ততায় রূপকথার স্মৃতি ভুলতেই বসেছিল সারফরাজ, কিন্তু মনটা বড্ড দুষ্টু। খোঁচা দিয়ে প্রতি রাতে নিয়ম করে মনে করিয়ে দেয় নামটা। আচ্ছা, সেদিনে সেই ছোট রূপকথা নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে, তাই না? কথাটি বলেই আঙ্গুলের বড় কর গুড়ে সারফরাজ হিসেব করে বের করে রূপকথার বর্তমান বয়স। এরপর হাত উঁচিয়ে নিজের কোমরের নিচে থেকে মাপে পেট সমান নাকি বুক সমান, হয়তো বুক সমান। আচ্ছা, রূপকথা আমি মনে রেখেছে? আমাকে দেখলে চিনতে পারবে এখন? না না, কি ভাবছি, ওইটুকুন বাচ্চা থোড়াই মনে রেখেছে আমাকে। আমিও না কেমন বদ্ধ পাগল। সারফরাজ মনে মনে ভাবে একবার দেশে ফিরে রূপকথার সামনে গিয়ে দাঁড়াবে, পরক্ষণে নিজের মনকে শুধায়। যদি রূপকথা তোকে এখনো মনে রেখে জিজ্ঞেস করে আমায় ফেলে কোথায় গেছিলে সারফরাজ, তখন কি উত্তর দিবি তুই? রূপকথার প্রশ্নে সারফরাজের গলা শুকিয়ে আসে। কমিশনার নিশ্চয়ই রূপকথাকে ভালো রেখেছে। আগ বাড়িয়ে রূপকথার সামনে সারফরাজ যেতে চায় না। সবাই হয়তো এতদিনে সারফরাজ নামক খুনের কথা ভুলে গিয়েছে। অবশ্য এসব পাতি মাস্তানদের কেউ মনে রাখে না। সুফিয়ান চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সারফরাজ। মানুষটা বড্ড ভালো, নইলে নিজের জান বাঁচিয়ে রেখে কেউ একজন খুনিকে বাঁচায়? একটা ধন্যবাদ দেওয়ার জন্য হলেও আপনার সাথে দেখা করতে চাই সুফিয়ান চৌধুরী, এবং খুব শীঘ্রই দেখা হবে আমাদের। ধীরে ধীরে ভর্তির সময় এগিয়ে এলো রূপকথার। সুফিয়ান চৌধুরী কাছ থেকে রূপকথাকে কয়েকদিন একা থাকার অনুমতি দিয়েছে। ভদ্রলোক নিজেও স্পেস দিয়েছে রূপকথাকে। যদিও রূপকথার জন্য ঢাকা নতুন, এর আগে একবার ঘুরতে যাওয়া হয়েছে, কিন্তু রূপকথা সেভাবে ঢাকার কিছুই চেনে না। মেয়ের জন্য বড্ড চিন্তা হয় সুফিয়ান চৌধুরী, তবুও মেয়ের আবদার ফেলতে পারেন না তিনি। তাই শেষ পর্যন্ত ঠিক হলো সুফিয়ানের ছোট বোন শিউলির বাসায় থাকবে রূপকথা। শিউলির মেয়ে ন্যালিরও যেহেতু একই কলেজে চান্স হয়েছে, তাই আর চিন্তা করলেন না সুফিয়ান। মেয়েকে নিয়ে তিনি ঢাকায় রেখে আসতে চাইলেন, কিন্তু এতেও বাদ সাধল রূপকথা। সুফিয়ানের কাছে আবদারের স্বরে বলল, একা একা অ্যাডভেঞ্চার হিসেবে রাতের ট্রেনে যেতে চাই পাপা। প্লিজ না করো না। তুমি যদি না করো তাহলে আমার মন খারাপ হবে, কিন্তু বলে দিলাম। কথাটি বলে সুফিয়ানের কোলে বিড়াল ছাড়ার মতো গুটিয়ে রইল রূপকথা। মেয়ের ঝলবলে চুলে হাত বুলিয়ে সুফিয়ান বলে উঠল, অ্যাটলিস্ট কেবিনে করে যা। বাবার সম্মতি পেয়ে রূপকথা সুফিয়ানের পেটে চিমটি কেটে বলল, ইউ আর গ্রেট পাপা। এত সহজেই রাজি হয়ে যাবে এটা আমি ভাবতেই পারিনি। কথাটি বলে আবারও সুফিয়ানের কোমর জড়িয়ে শুয়ে রইল রূপকথা। সন্ধ্যার স্ন্যাক্স নিয়ে একটু পর হাজির হলেন রেখা। বাপ মেয়ের খুনসুটিতে প্রশস্ত হেসে শুধালেন, কি পরিকল্পনা হচ্ছে বাপ মেয়ে মিলে? একটা পাকোড়া তুলে নিয়ে অল্প ফু দিয়ে খেতে খেতে রূপকথা বলল। রূপকথার খুশিতে বুকে সূক্ষ্ম ব্যথা অনুভব করলেন রেখা। মেয়েটা চলে গেলে তিনি কিভাবে থাকবেন? মনের কষ্ট মনে চেপে মুখে সামান্য ভাব পর্যন্ত বের করলেন না রেখা। শুধু মলিন হেসে বললেন, বেশ তো। সুফিয়ান স্ত্রীর মলিন মুখশ্রী খেয়াল করে বলে উঠলেন, আমরাও মাস দুয়েক পর ঢাকায় শিফট হব রেখা। অলরেডি আবেদন করেছি। এখানকার দায়িত্ব নতুন কমিশনারকে না বুঝিয়ে যেতে পারবো না, তাই এই দেরি আর কি। পরের দিন সকালে খুব ভোরে উঠে গেল রূপকথা। বিশেষ এক কাজের জন্য আজ খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে সে। সুফিয়ান বা রেখা কেউ এখনও ওঠেনি। রূপকথা সেই সুযোগে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। ড্রয়িং রুমে এসেই হাই তুলতে তুলতে ঘুম থেকে উঠা কুলসুমের সাথে দেখা হয়ে গেল তার। আর বুড়া ভেঙে দু চোখ কষলে কুলসুম শুধালো। ভ্যাবাচেকা খেয়ে গেল রূপকথা। মুখে বেকি হাসি ঝুলিয়ে বলল, বাইরে মর্নিং ওয়াকে। মর্নিং ওয়াকের নাম শুনে চোখ মুখ বাঁকালো কুলসুম। যে মানুষের শরীরে একরতি মাংস নেই, তার আবার কিসের মর্নিং ফার্নিং? কুলসুমের উত্তরের ভরসায় দাঁড়ালো না রূপকথা। হনহন করে পা ফেলে বাইরে বেরিয়ে গেল। কুলসুম রূপকথার যাবার পারে তাকিয়ে বলে ওঠে, ফাঁকা রাস্তায় কোনো রিক্সা বা সিএনজির কিচ্ছুটির দেখা পেল না রূপকথা। দীর্ঘ সময় হাঁটার পর একটা ব্যাটারি চালিত অটো রিক্সা পেল। ভাগ্য যেন সামান্য প্রসন্ন হলো। রিক্সাওয়ালাকে হাঁক ছেড়ে ডেকে রূপকথা শুধালো, সুভাহান গঙের হাবিলিতে যাবেন? সুভান গঙের নাম শুনেই
রিকশাওয়ালার মুখের রং ফ্যাকাশে হলো, কিন্তু মোটা ভাড়ার আশায় রাজি হলো। কাল বিলম্ব না করে রূপকথা চেপে বসতেই হাওয়ার বেগে চলতে লাগলো রিকশা। আধ ঘন্টা পর রূপকথা সুভান গঙের হাভেলিতে পৌঁছালো। এরপর রিকশা থেকে নেমে বলে উঠল, আপনি এখনই দাঁড়ান, আমি যাবো আর আসবো। রিকশাওয়ালা ঘাড় কাত করে সম্মতি জানাতেই ভেতরের দিকে ছুটল রূপকথা। প্রকাণ্ড হাভেলির শ্যাওলা পড়া উঠোনে দাঁড়িয়ে ছলছল উঠল রূপকথার চোখ জোড়া। দোতলা বিশিষ্ট আভিজাত্য ভরা বাড়িটি আজ কেবল ধুলো ময়লা, আগাছা আর স্যাঁতস্যাঁতে শ্যাওলার দখলে। বখাটে ছেলেপেলের আড্ডা জমে রাতের বেলা এখানে। ভাঙা মদের বোতল, সিরিঞ্জ আর সিগারেটের ফিল্টারের তার ছাপ স্পষ্ট। বাড়ির পাশ ঘেঁষা বাবলা গাছটা এখনো স্বয়ং দম্ভ নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ঝোপঝাড় আর ময়লার স্তূপ মারিয়ে ভীতিহীন ভেতরে প্রবেশ করল রূপকথা। কঠোর দরজা জানালাগুলো উই পোকা খেয়ে নিয়েছে, তাই কৃত্রিমভাবে আলোকিত করার কোনো দরকার পড়ছে না। একে একে সিঁড়ির ধাপ বাড়িয়ে সারফরাজের ঘরে প্রবেশ করল সে। ঘরের ভেতরে সিমেন্ট উঠে চটচটে হয়ে আছে। ভাঙা একটা বিছানা অনাদরে পড়ে আছে এক করে। তার নিচে ছোট্ট একটা স্টিলের ট্র্যাক, সেটাও বৃষ্টির জলে আর স্যাঁতস্যাঁতে বেঁচেতে থাকতে থাকতে জং ধরে গিয়েছে। ঘরটিতে আর কিছুই নেই, হয়তো চোর এসে নিয়ে গেছে। এমন জনমানবহীন ফাঁকা বাড়িতে কেউ কিছু ফেলে রাখে নাকি? আগ্রহবশত হাঁটি মুড়ে মেঝেতে বসে সেই ট্রাঙ্ক টেনে বার করল রূপকথা। তালাহীন ভঙ্গুর ট্রাঙ্ক খুলতে সময় লাগলো না তার। ট্রাঙ্ক খুলতেই ভেতর থেকে ভ্যাপসা গন্ধ বের হলো, সেই সাথে তেলাপোকার দল। ট্রাঙ্কের ভেতরে শক্ত পলিথিনে মোড়ানো কিছু কাপড় দেখতে পেল রূপকথা, যেগুলো ভাঙা খাটের উপর রেখে আরও কিছু খুঁজল। উল্টো পাল্টে ট্রাক নাড়াচাড়া করতেই একটা ছোট বাক্স বেরিয়ে এলো। উৎসুক হয়ে সেই বাক্স খুলতেই লেমিনেটিং করা একটা ছবি বেরিয়ে এলো একখানা। ছবিটা এখনো অক্ষত আছে, সামান্য নষ্টও হয়নি। ছবিটি কোনো আরবি দম্পতির। আরবি লোকের পোশাকে ব্যাজে তার পদ স্পষ্ট প্রমাণিত হচ্ছে। কোনো উচ্চ পদস্থ অফিসার তো বটেই। মাঝে একটা হাসি খুশি ছেলে, তার পাশে অন্যান্য সুন্দরী এক মহিলা। টানা টানা চোখ আর খাড়া এক মহিলার সৌন্দর্য বর্ধন করেছে হাজার গুণ। ছবিটা আরেকটু কাছে এনে দেখতেই সাদা আকাশি বিশেলের চোখ জোড়া নজরে এলো রূপকথার। অল্প হেসে রূপকথা বলল, সারফরাজের ছোটবেলার ছবি। ছবিটা উল্টাতেই পেছনে একটা ঠিকানা নজরে এলো। ঠিকানাটা ঢাকার। রূপকথা তপ্ত শ্বাস ছেড়ে কাপড়ের ব্যাগ আর ছবিটা নিয়ে উঠে দাঁড়ালো। এরপর হাতে করে আনা রং পেন্সিল দিয়ে মসৃণ দেয়ালে খুঁজে তাতে লিখল, রূপকথা, ঢাকা মেডিকেল কলেজ, সেক্রেটারিয়েট রোড, ঢাকা। এরপর ছোট করে লিখল, তোমার বেড়ানো শেষ হলে এবার এই ঠিকানায় এসো সারফরাজ। তোমার অপেক্ষায় আগে ঠিকানাতেই এতগুলো বছর ছিলাম, তুমি আসনি, বাধ্য হয়ে ঠিকানা পাল্টাতে হলো।